জয় হরি বল। হরিচাঁদ ঠাকুরের নামে আমি শাওন বিশ্বাস শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। আজকের এই ভিডিওতে শ্রীমৎ অশ্বিনী চরিত নামক বইটি পাঠ করব ও সকল বিষয় আলোচনা করব। এই বইটি প্রণয়ন করেছেন শ্রী যতীন্দ্রনাথ বিশ্বাস। বইটির প্রকাশক শ্রী পদ্মনাথ ঠাকুর। ভিডিও এডিটর শাওন বিশ্বাস। আজকের বিষয়বস্তু হল শ্রীমৎ অশ্বিনী চরিত। পৃষ্ঠা নাম্বার 1 থেকে 11 পর্যন্ত। ভিডিও পর্ব 1। আমার এই চ্যানেলে সূক্ষ্ম সনাতন ধর্ম ও লীলামৃত নিয়ে আলোচনা করে থাকি। আপনি যদি নমশূদ্র ও হরিচাঁদ ঠাকুরের ভক্ত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের মধ্যে ধর্মীয় জ্ঞান পৌঁছে দেওয়ার চেষ্টা করি। প্রথম অধ্যায়। আদি কথা। স্বামী গোলক পাগলের স্মৃতি বিজড়িত অলৌকিক কীর্তির নিদর্শন গঙ্গাচন্না গ্রাম। এই নামের যে মাধুর্য রয়েছে তা সর্বজন বিদিত। স্বয়ং মা গঙ্গাকে উদ্দেশ্য করে মনে হয় গঙ্গাচন্না নামের উৎপত্তি। আর তার সাক্ষাৎ নিদর্শন প্রত্যক্ষ করালেন স্বামী গোলক পাগল। এখানের প্রতি অণু পরমাণুতে জড়িত রয়েছে মহৎ প্রাণ সাধু মহন্তের স্মৃতি। এই গ্রামে এসে গোলক পাগল যে সব কীর্তি করেছেন তা শুধুমাত্র জনশ্রুতি নয়, এটা বাস্তব ঘটনা। শ্রীমৎ অশ্বিনী গোঁসাইয়ের পিতৃদেব মহন্ত কার্তিক চন্দ্র বৈরাগী মহাশয়কে প্রথমেই দেখালেন সংসার বঙ্গভূমি, অর্থাৎ এই সংসারের নিজস্ব কোনো লোক নাই। তাঁর প্রমাণ একদিন গোলক পাগল কার্তিক বৈরাগীর বাড়ি এসে কার্তিক কার্তিক বলে উচ্চৈঃস্বরে ডাকাডাকি করতে থাকেন। কার্তিক গ্রাম্য নিমন্ত্রণে স্বজাতি ভোজন পর্বে গিয়েছিলেন। পাগলের হুঙ্কার শুনে কার্তিক বাড়ি এসে পাগলকে সশ্রদ্ধ প্রণাম জানালেন। পাগল কার্তিককে জিজ্ঞাসা করলেন, কার্তিক তুই থাকিস কোথা? কার্তিক সবিনয়ে উত্তর দিলেন, স্বজাতি সভায় গিয়েছিলাম। পাগল বললেন, তোর স্বজাতি কে? এবার দেখে আয়। এই বলে কার্তিককে তিনি দিব্য চক্ষু দান করলেন। পুনরায় কার্তিক সভায় গিয়ে সভার পাশে দাঁড়িয়ে দেখলেন সভায় ৫-৭০০ লোকের মধ্যে মাত্র শতেক মনুষ্য। বাকি সব মহিষ, গণ্ডার, ছাগ, মেষ, শৃগাল, শকুন ইত্যাদি পশুর পাল। ইহা দেখে কার্তিক বিস্মিত হয়ে ফিরে এসে পাগলকে সভক্তি প্রণাম করলেন। আর একদিন গোলক পাগল গঙ্গাচন্না এসে সাধু রাইচরণের বাড়ি মহোৎসবের আয়োজন করেন। রাইচরণ গঙ্গাচন্না গ্রামের সমস্ত ভক্তদের আমন্ত্রণ জানান। এতে মদন মোহন, অক্রূর, শম্ভু, কার্তিক, রামমোহন প্রভৃতি পাগলের ভক্তবৃন্দ রাইচরণের বাড়িতে উপস্থিত হন। সারা রাত অধিবাস উদযাপনের পর প্রভাতকালে প্রভাতী কীর্তন অন্তে সকলে উচ্চৈঃস্বরে নাম করতে থাকেন। আর পাগল হুঙ্কার দিয়ে লাফিয়ে লাফিয়ে নাম করায় হঠাৎ কার্তিক পাগলের বানর মূর্তি দেখতে পান এবং পাগলের বানর মূর্তির লেজ কার্তিকের গায়ে ঠেকে যায়। কার্তিক ইহা দেখে অবাক হয়ে যান এবং সকলকে আহ্বান করেন, তোরা ঘরে বসে কি দেখিস? বাইরে এসে দেখ পাগল কিরূপ মূর্তি ধারণ করেছেন। তোরা রামায়ণ মহাভারত ইত্যাদি অনেক শাস্ত্র জানিস, তা থেকে পাগলকে বিচার কর। পাগল সেইভাবেই নাচতে থাকেন। এরপর পাগল বলেন, এই গ্রামের শ্যামা, রামা সকলকে ডেকে আনো। আজ তিনি যে বানর প্রধান তা দেখানো হবে, অর্থাৎ গোলক পাগলের কীর্তি কলাপে তিনি রামের শ্রেষ্ঠ সহচর সুগ্রীব বানরের সঙ্গে তুলনীয়। তাই তিনি ভক্তবৃন্দ নিয়ে গঙ্গাচন্নার কার্তিক বৈরাগীর বাড়ির ঠিক দক্ষিণ দিকে মধুমতির মরা গোগে গিয়ে জল কুলি করতে থাকেন। ভক্তবৃন্দ পূর্ব ঘাটে আর গোলক পাগল পশ্চিম ঘাটে নেমে জল কুলি করতে করতে পুনরায় বানরের মূর্তি ধারণ করলেন। উপস্থিত সকলে ইহা দেখে অবাক হয়ে গেল। কেহ কেহ মূর্ছিত হয়ে পড়ল। হেনকালে জলের মধ্য হতে এক মকর ভেসে উঠল। পাগল সেই মকর ধরে মাথায় তুলে নিলেন। এভাবে মকর মাথায় নিয়ে পাগল যোগাসনে জলের উপর বসে পড়লেন। এমতাবস্থায় জল হতে উঠে যেন বৃষ্টি হতে লাগল। কে জল উঠায় আর কে জল ফেলে তার কোনো নিদর্শন ছিল না। মস্তক থেকে মকর জলে পড়ল আর পাগল গিয়ে মকরের পিঠে বসে পড়লেন। সকলে দেখে পাগলের আর সেই পূর্বের আকৃতি নেই। মকর পৃষ্ঠে যেন শ্বেতবর্ণা সতী, অর্থাৎ মা গঙ্গা বসে আছেন। পুনরায় মকর ভাসলে তার পৃষ্ঠে মা গঙ্গা এসে বসলেন।
পাগল দেখে ধেয়ে গিয়ে মা গঙ্গার চরণ মস্তকে পড়ে থাকলেন। গঙ্গা দেবী পাগলকে কোলে করলে পাগল সিংহনাদে মামা বলে ডেকে উঠলেন। পাগল বললেন, মা, তোমাকে জল কুলি করি, এ অপরাধ নিজ পুত্রবৎ ক্ষমা করো। গঙ্গাদেবী পাগলকে হরিচাঁদের প্রিয় পাত্র বলে সম্বোধন করেন এবং সংস্পর্শে নিজেকে পবিত্র মনে করেন। এদিকে পূর্ব ঘাটের সকলে দেখল পশ্চিম ঘাটে বৃষ্টি হয়ে গেল। পাগল সাঁতার দিয়ে কূলে উঠে অচেতন হয়ে পড়লেন। কার্তিক, অক্রূর, শম্ভু ও রাইচরণ এই চারজন ধরে তুললেন। এভাবে গঙ্গাচন্নার দক্ষিণে মধুমতির মরা গোগে গঙ্গা স্নান যোগ সৃষ্টি করলেন এবং ওখানের নামকরণ করলেন বেলেঘাট। অদ্যাপি সেখানে শ্রাবণ মাসের শেষ মঙ্গলবার সারারাত অধিবাস উদযাপন করে বুধবার সকাল 7টায় বেলেঘাটে গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়। এখানে স্নানে অনেকের মনস্কাম পূর্ণ হচ্ছে। অপুত্রক পুত্র পাচ্ছে, নির্ধনী ধনী হচ্ছে, ভণ্ড পাষণ্ড সাধু হচ্ছে। এভাবে বেলেঘাটে এখনও ঠাকুরের ভক্তের মহিমা প্রকাশ পাচ্ছে। আর একদিনের ঘটনা, রাইচরণ পাগলকে আনবার জন্য নারিকেল বাড়ি গিয়ে না পেয়ে ওরাকান্দি চলে যান। সেখানে গিয়ে দেখেন পাগল শ্রী শ্রীহরিচাঁদ ঠাকুরের বামে বসে আছেন। ঠাকুরকে রাই প্রণাম করায় ঠাকুর রাইকে জিজ্ঞাসা করলেন, কি হে রাই, পাগলকে নিতে এসেছ? রাই উত্তর দিলেন, হ্যাঁ। ঠাকুর গোলককে ইঙ্গিত করায় গোলক রাইচরণের সঙ্গে রওনা হলেন। নারিকেল বাড়ি গিয়ে গোলক রাইচরণকে তাঁর বাড়ির তালগাছ কাটার জন্য নির্দেশ দিলেন। তা শুনে রাই দ্রুত বাড়ির দিকে রওনা হলেন, কিন্তু বাড়িতে পৌঁছাতে রাত হওয়ায় তালগাছ কাটা সম্ভব হল না। এদিকে রাত দুপুরে পাগল এসে হাজির হলেন। পাগল এসে তাঁর অস্থিরতা প্রকাশ করায় রাই তাঁর স্ত্রীকে তেল জল দিতে বললেন। পাগল এতে ক্ষুব্ধ হয়ে বললেন, তেলে জলে ঠান্ডা হওয়া পাগল আমি নই। তালগাছ কেটেছ কই? রাই বললেন, বাড়িতে আসতে রাত হওয়ায় তালগাছ কাটা সম্ভব হয় নাই। ভোরে কেটে ফেলা হবে। ভোরে তালগাছ কেটে তার ডাগুয়া পাতা বাস্ত ঘরের বেড়ার সঙ্গে হেলান দিয়ে রাখা হল। পাগল তার পরদিন রাত্রে ডাগুয়া পাতায় আগুন লাগিয়ে দিলে হুহু শব্দ করে আগুন জ্বলে উঠল। রাই ঘরের মধ্য থেকে পুড়ে মরলেম বলে শোর শব্দ করতে লাগলেন। এমন সময় ঘরের মধ্যে গিয়ে পাগল বললেন, শুয়ে থাক, কোনো চিন্তা নাই। রাই ঘর থেকে বের হয়ে দেখেন আগুন 8-10 হাত ঊর্ধ্বে উঠে গেছে। আগুন নিভে গেলে দেখা গেল ঘর বেড়া কিছুই পড়ে নাই, অথচ তাদের ডাগুয়া পাতা কিছুই নাই। রাই গিয়ে পাগলের পায়ে পড়ে ক্ষমা চাইলেন। এইসব অলৌকিক কীর্তির নিদর্শনে ভরপুর গঙ্গাচন্না গ্রাম। গোলক পাগলের অধিকাংশ কীর্তি এই গঙ্গাচন্নায় সংঘটিত হয়েছে। তাই গঙ্গাচন্না সাধু মহন্তের স্মৃতি বিজড়িত এক পবিত্র গ্রাম। জানি না কোন মহৎ প্রাণ দূরদর্শী ব্যক্তি এই গ্রামকে উক্ত নামে অভিহিত করেছিলেন। কারণ গঙ্গাচন্নার ব্যুৎপত্তিগত অর্থ গঙ্গার চরণামৃত। ঠিক গোলক পাগল সাক্ষাৎ দেখায় গেলেন, গঙ্গাদেবী স্বয়ং এখানে অধিষ্ঠিতা থেকে তাঁর চরণামৃত দান করেছেন। এই গঙ্গাচন্না নিবাসী রাজচন্দ্র পোদ্দারের 3 পুত্র। জ্যেষ্ঠ কার্তিক, মধ্যম গণেশ ও কনিষ্ঠ ছিদাম। কার্তিক চন্দ্র শুদ্ধ শান্ত বৈষ্ণব আচারে জীবন যাপন করতেন। সেজন্য সকলে তাঁকে কার্তিক বৈরাগী নামে সম্বোধন করত। কার্তিক চন্দ্র বৈরাগী পরম সাধু প্রকৃতির লোক ছিলেন। তাঁর আচার আচরণে ধর্মনিষ্ঠায় সকলে তাঁর প্রতি মুগ্ধ ছিল। আদর্শ গৃহস্থ হিসাবে কার্তিক জীবন যাত্রা নির্বাহ করতেন। মাতা পিতা ভাইবোন নিয়ে পরম সুখে সংসার চালাতেন। গোলক পাগলের আশীর্বাদে কার্তিক বৈরাগী শুভক্ষণে পুত্র সন্তানের পিতা হলেন। পুত্র কোলে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। গোলক পাগলের ইচ্ছা অনুযায়ী নবজাত বালকের নাম রাখা হল অশ্বিনী। জন্ম লগ্ন থেকে অশ্বিনী শান্তশিষ্ট ছিলেন। তার মধ্যে কোনো দুরন্তপনা পরিলক্ষিত হয় নাই। শৈশবকালটা তাঁর আনন্দেই কাটে। এ সম্পর্কে পরবর্তীতে অশ্বিনী নিজেই লিখেছেন, মরি তাই ভেবে মোর আর কি সেদিন হবে। যখন বাল্যকালে মায়ের কোলে ছিলাম সুনির্মল স্বভাবে। পিতামাতা তুষ্ট আমায় আনন্দ উৎসবে। আমি কান্না নিলে কর্ণমূলে হরিনাম শুনাইত মধুর রবে। মেরেছি ধরেছি কত চঞ্চল স্বভাবে। তবু নাইক কষ্ট সদায় তুই কত রস খাওয়াইত মিষ্ট ভেবে।
পয়ারের ব্যাখ্যা। এই পদে কবি অশ্বিনী শৈশব জীবনের নির্মলতা ও পিতামাতার অকৃত্রিম স্নেহের স্মৃতি গভীর আবেগের সঙ্গে তুলে ধরেছেন। তিনি ভাবছেন, সেই ছোটবেলার নির্ভেজাল সুখের দিনগুলো আর কখনো ফিরে পাওয়া যাবে কিনা। তখন তিনি মায়ের কোলে একেবারে নিষ্পাপ ও সরল স্বভাবের ছিলেন, জীবনে কোনো কপটতা বা দুঃখ ছিল না। পিতামাতা তাঁকে অত্যন্ত স্নেহে লালন করতেন এবং তাঁকে কেন্দ্র করেই তাঁদের আনন্দ উৎসব চলত। তিনি যখন কাঁদতেন তখন তাঁকে শান্ত করার জন্য তাঁর কানে মধুর স্বরে হরিনাম শোনানো হতো, যা তাঁর মনে শান্তি ও ভক্তির বীজ বপন করত। ছোটবেলায় তিনি খুবই চঞ্চল ছিলেন, দুষ্টামি করে অনেক কিছু ভাঙতেন বা ধরতেন, তবুও তাঁর এই আচরণে পিতামাতা কোনো কষ্ট পেতেন না। বরং তাঁরা আরও স্নেহশীল হয়ে তাঁকে আদর করতেন এবং মিষ্টি ও সুস্বাদু খাবার খাইয়ে খুশি রাখতেন। এভাবেই অশ্বিনীর হারিয়ে যাওয়া শৈশবের মধুর স্মৃতি ও পিতামাতার নিঃস্বার্থ ভালোবাসার কথা স্মরণ করে এক ধরনের বেদনামিশ্রিত অনুভূতি প্রকাশ করেছেন। সত্যি অশ্বিনীর বাল্যকাল ছিল অতি আনন্দের। তাঁর বাল্যকালে বৈরাগী পরিবারটা ছিল সাধু মহন্তের আবাসস্থল। যে বাড়িতে মা বাবার সঙ্গে বেড়াতে যেতেন সেখানে শুনতেন হরিকথা। যেসব পরিবারে বেশি যাতায়াত করতেন তা হচ্ছে বাড়ির কেবল পূর্ব পার্শ্বে রায়চরণ সাধুর বাড়ি। সেখানে গেলেই সে বাড়ির লোকজন অশ্বিনীকে খুবই যত্ন করত এবং ঘরে যা থাকত আদর করে খেতে দিত। অশ্বিনীর বয়স যখন 2.5 বছর তখন হঠাৎ তাঁর মায়ের মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পর তাঁর পিসিমার লালন পালনে তিনি বড় হতে থাকেন। তাঁর বাবা পুনরায় দ্বার পরিগ্রহ করেছিলেন। তার সেই বিমাতাও তাকে পরম স্নেহ যত্ন করতেন। এক মুহূর্ত অদর্শনে তিনি বিচলিত হয়ে পড়তেন। অশ্বিনীর বিমাতার গর্ভে যজ্ঞেশ্বর, পুলিন ও বিপিন নামে 3টি পুত্র ও একটি কন্যা জন্মগ্রহণ করে। যজ্ঞেশ্বর অকালে মারা গেলে তার একমাত্র পুত্র সুরেন্দ্রনাথ কাননচক গ্রামে মাতুলালয়ে প্রতিপালিত হন। তার কনিষ্ঠ পুত্র সত্যেন এখন ওই বংশের ধ্বজা ধরে আছে। পুলিনের একমাত্র পুত্র গণপতি পশ্চিম বাংলায় বাস করেন। তিনিও একজন পরম হরিভক্ত। বিপিন সাধু প্রকৃতির এবং চিরকুমার ছিলেন। অশ্বিনীর বয়স যখন 5 বছর তখন একদিন হঠাৎ অশ্বিনী হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া গেল না। তাঁর বাবা সেদিন বাড়িতে ছিলেন না। তাই তাঁর বিমাতা ও পিসিমা কেঁদে কেঁদে আকুল। পাড়াপড়শি কেহ তাকে দেখেছে এমন হদিশ পাওয়া গেল না। কোথাও জলে পড়ে ডুবে গেল নাকি ভেবে গ্রামের অনেক লোক বাড়ির কাছের খালে পুকুরে তালাশ করে না পাওয়ায় সকলে ভেবে আকুল। তাঁর বাবার প্রাণ পুতুলি আদরের মানিক হারিয়ে গেল, বাড়ি এসে কি জবাব দেওয়া যাবে, এই চিন্তায় সকলে অস্থির। এইভাবে দিন প্রায় শেষ হবার পথে। অল্প মাত্র বেলা আছে, এমন সময় দেখা গেল অশ্বিনী বেলেঘাটের দিক থেকে আস্তে আস্তে হেঁটে আসছেন। দেখেই তাঁর পিসিমা দৌড়ে গিয়ে কোলে তুলে জিজ্ঞাসা করল, বাবা, এত সময় কোথায় ছিলে? উত্তরে অশ্বিনী বললেন, মায়ের কাছে। অনেকের ধারণা এই মা বেলেঘাটে জাগ্রত গঙ্গামা। এটা অশ্বিনীর গঙ্গা দর্শন। তার বাবা বাড়িতে এসে সব শুনে বললেন, রত্নকে যত্ন করিও। 5 বছর বয়সে অশ্বিনীকে গ্রাম্য পাঠশালায় লেখাপড়া শেখার জন্য ভর্তি করা হয়। 1 বছর কাল সেখানে তিনি লেখাপড়া শিক্ষা করেন। তিনি ফলা অর্থাৎ বর্তমানে প্রাক-প্রাথমিক শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। সাংসারিক অভাবের তাড়নায় তাঁকে বাধ্য হয়ে লেখাপড়া ছেড়ে দিতে হয়। তিনি এক দরিদ্র ঘরে জন্মেছিলেন। তাই লেখাপড়া ছেড়ে দিয়ে বাবার কাজে সাহায্য করতেন। বিশেষ করে নিজেদের দুগ্ধবর্তী গাভীকে নিয়ে মাঠে গিয়ে গাভী চড়াতেন। মুখ পোদ্দার বাড়ির গৃহকর্তা খুবই বিচক্ষণ লোক ছিলেন। তিনি দেখেন অশ্বিনী গরু নিয়ে মাঠে গেলে সে গরুর মুখে ঠুসি লাগে না। গরু কারো ফসলে মুখ দেয় না। নির্দিষ্ট পতিত জমিতে গিয়ে ঘাস খায় এবং সন্ধ্যায় আবার গোহালে ফিরে আসে। যার যার স্থানে গিয়ে দাঁড়ায়। গরুর গলায় দড়ি দেওয়া লাগে না। 2-1টা গরু এদিক ওদিক করলে অমনি অশ্বিনী বলে, চুপ, শুয়ে পড়। গরু তথায় শুয়ে পড়ে। এসব দেখে পোদ্দার মশায় একদিন সন্ধ্যায় অশ্বিনীকে বললেন, অশ্বিনী, গরু তোমার কথা শোনে কেন? অশ্বিনী বলল, আপনার গরুগুলি খুব ভদ্র, এরা পরজন্মে মানুষ হবে। পোদ্দার মশায় বললেন, এরা মানুষের পরশ পেয়েছে, পরজন্মে অবশ্যই মানুষ হবে,
এটা ঠিক। কিন্তু তোমার কথা শোনে কেন? বারবার একই প্রশ্ন করায় অশ্বিনী বিরক্ত হয়ে বললেন, আমি আর আপনার গরু চড়াব না। সত্যিই পরের দিন সকালে খেয়ে অশ্বিনী গৃহস্বামীকে প্রণাম করে বাড়ি থেকে চলে গেলেন। এ সময় অশ্বিনীর বয়স 14 বছর। বাড়িতে গিয়ে বাড়ির কাজকর্ম করেন, পিতার কাজে যোগান দেন। হঠাৎ একদিন মহানন্দ পাগল গঙ্গাচন্না মদন মোহনের বাড়িতে এসে হাজির হন। পাগলের কথা শুনে তার বাবা পাগলকে আনতে যাওয়ার জন্য ব্যস্ত। অশ্বিনীও দেখার জন্য ব্যাকুল। কোন ছোটবেলায় পাগলকে দেখেছেন, বহুদিন অদর্শনে আজ তাঁর যেন একটা ভাবোন্মাদনার সৃষ্টি হয়েছে। পাগল বাড়ি চলে এলে অশ্বিনী সবকিছু ত্যাগ করে ধুলায় লুষ্ঠিত হয়ে পাগলের পদপ্রান্তে লুটিয়ে পড়লেন। পাগল তাঁকে উঠায় বুকে জড়িয়ে ধরলেন। সে এক অনির্বচনীয় ভাবের আদান প্রদান। কার্তিক বৈরাগী পাগলের হাতে অশ্বিনীকে ধরে দিয়ে কাতরে বললেন, তোমার ধন তোমাকে দিলাম। পাগল এহেন রত্ন পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। সারাদিন চলল বৈরাগী বাড়ি নাম সংকীর্তন। কারো নাওয়া খাওয়ার তাগিদ নাই। অশ্বিনীর মা স্বরূপিণী সামান্য চাল ডাল ছিল তাই রান্না করেছেন। প্রসাদ ভক্তবৃন্দের সামনে হাজির করা হল। পাগল গিয়ে হরিচাঁদ গুরুচাঁদ গোলকচাঁদ বলে হুঙ্কার ছেড়ে প্রসাদ ঠাকুরের নামে নিবেদন করে ভক্তবৃন্দকে পরিবেশন করতে বললেন। মদন মোহন পুরুষদের আর জম্বুরিমা বোনদের প্রসাদ দিতে লাগলেন। 2 সের চাউলের ভাত শতাধিক লোকে তৃপ্তি সহকারে নিল। পরে যা কিছু থাকল অশ্বিনীর মা বাবা খেয়ে নিলেন। তারপর সারারাত আবার ঠাকুরের মহিমা কীর্তন হতে থাকল। ভোরে মদন মোহনের বাড়িতে বাল্য ভোজ হল। পরে সেখান থেকে বিদায় নিয়ে পাগল চলে গেলেন। এরপর থেকে পাগল মাঝে মাঝে গঙ্গাচন্না আসতেন। একদিন অশ্বিনী পাগলের সাথে যাওয়ার জন্য তার বাবার কাছে অনুরোধ জানালেন। কার্তিক বৈরাগী অশ্বিনীকে পাগলের হাতে তুলে দিয়ে নিজে কিছুটা স্বস্তি পেলেন। পাগল অশ্বিনীকে নিয়ে ভক্ত মহলে ঘুরতে থাকেন। ঘুরতে ঘুরতে অশ্বিনীকে নিয়ে জয়পুর গিয়ে উপস্থিত হলেন। জয়পুরের তারক অশ্বিনীকে দেখে তাঁর গুণাগুণ ও ভবিষ্যৎ সম্পর্কে বেশ ধারণা করে নিলেন। তিনি অশ্বিনী যাতে তার ওখানে থাকে সেজন্য পাগলের কাছে দাবি রাখলেন। পাগলেরও মনে মনে ওই ইচ্ছা ছিল, কারণ তারক তৎকালীন পূর্ববঙ্গের চারণ কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি ছিলেন। তার সান্নিধ্যে অশ্বিনীর সুপ্ত কবিত্ব শক্তি জাগরিত হবে, এটা পাগলের ধারণা। উভয়ের মনের ইচ্ছায় অশ্বিনী জয়পুর তারক সরকারের বাড়িতে অবস্থান করতে থাকেন। সেখানে তিনি তারকের গরুগুলি মাঠে চড়াতেন। গরু মাঠে ছেড়ে দিয়ে অশ্বিনী নবগঙ্গা নদীর কিনারায় নদীর দিকে ঝুঁকে পড়া একটা হিজল গাছের ডালে এমনভাবে বসতেন যে তাঁর পা দুখানা জল থেকে মাত্র 1 হাত উঁচুতে থাকত। সেখানে বসে অশ্বিনী গুন গুন স্বরে গান করতেন। তাঁর পায়ের নিচে মকর বাহিনী গঙ্গা এসে হাজির হতেন। অন্যান্য রাখালেরা তা দেখে ভয়ে ভীত হয়ে পড়ত। তারা মনে করত কুমির জেগেছে, উহাতে হয়তো অশ্বিনীকে খেয়ে ফেলবে। রাখালেরা একদিন তারককে গিয়ে বলল, আপনার বাড়িতে অশ্বিনী নামে যে ছেলেটি থাকে ওকে কুমিরে খেয়ে ফেলবে। সে গরু ছেড়ে দিয়ে নদীর পাড়ের হিজল গাছে পা ঝুলিয়ে বসে থাকে, আর কুমির এসে সেখানে জাগে। রাখালদের কথায় তারক একদিন সেই হিজল গাছের কাছে গিয়ে দেখেন অশ্বিনীর পায়ের নিচে কুমির নয়, স্বয়ং মকর বাহিনী গঙ্গাদেবী। এ ঘটনায় তারকের আর বুঝতে বাকি থাকল না যে এ ছেলে সাধারণ ছেলে নয়। তিনি বাড়িতে এসে তার সহধর্মিণীকে পুত্রবশত যত্ন করতে নির্দেশ দিলেন। তিনি আরও বলিলেন, এ ছেলে দ্বারা পুত্র বাসনা পূরণ হবে। এরপর থেকে গোঁসাইয়ের স্ত্রী অশ্বিনীকে পুত্রাধিক স্নেহায়ত্ন করতেন।